সবাইকে স্বাগত সংলাপ 24-এ। সংলাপ 24-এ আমি রাজীব খান আজ আলোচনা করব খালেদা জিয়ার 4 মাস পর দেশে ফিরে আসা এবং বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা কিনা বা তারা কোন দিকে যাচ্ছে তাদের রাজনীতি, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম। আপনাদেরকে স্বাগত সংলাপ 24-এ। যেটি বলছিলাম, প্রায় 4 মাস পর খালেদা জিয়া দেশে ফিরলেন। বিএনপি কিভাবে দেখছে রাজনীতিটাকে? আমি যদি রেজাউল করিম আপনার মাধ্যমে শুরু করতে চাই। আজকে সকালে আপনার বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাসের পরে বাংলাদেশে পৌঁছেছেন এবং তাকে তার দেশে ফেরা নিয়ে দেশে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে। সেই এয়ারপোর্ট থেকে ম্যাডামের বাসা পর্যন্ত উৎসুক জনতা এক নজর দেখার জন্য রাস্তার দুই ধারে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার এই আগের চেয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসাটা বিএনপি নয়, শুধু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা ইতিবাচক দিক। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা গিয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। আশা করি তার এই দেশে ফেরার মাধ্যমে দেশে অনৈক্যের যে একটা শঙ্কা দেখা দিয়েছিল সেটি দূর হবে, ঐক্য প্রতিষ্ঠা হবে এবং জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতে পারবেন এবং গণতন্ত্রের যে শঙ্কা দেখা দিয়েছিল সেটি হবে এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হবে, এটা আমার বিশ্বাস। ওনাকে বেগম খালেদা জিয়াকে কতটা উৎফুল্ল দেখলেন রেজাউল করিম? জি, উনি খুবই, আপনারা গণমাধ্যমের মাধ্যমে দেখেছেন, আপনার এয়ারপোর্ট থেকে যখন উনি বের হলেন এবং গাড়িতে উঠছেন উনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন এবং আলহামদুলিল্লাহ ডাক্তাররাও বলেছেন তিনি অনেকটাই সুস্থ। যদিও দীর্ঘদিন বিনা চিকিৎসার কারণে, এবং আপনারা জানেন যে একটি পরিত্যক্ত কারাগারে বিগত ফ্যাসিস্ট সরকার তাকে বন্দী করে রেখেছিলেন এবং তাকে তার এই প্যারোলে মুক্তির পরেও বিদেশে চিকিৎসার সুযোগ দেননি, যার কারণে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এই মুক্তির পরে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন, তাও বেশ কয়েক মাস পরে। কারণ তার চিকিৎসা নেওয়ার জন্য যে জার্নি, সেই জার্নি করার মতো শারীরিক অবস্থাও তার ছিল না। সেই তুলনায় আল্লাহর মেহেরবানিতে গত 4 মাসের চিকিৎসা উনি বেশ সুস্থ এবং উনি অনেকটাই উৎফুল্ল এবং জনগণের দোয়া ভালোবাসায় উনি আপনার আরো বেশি হাস্যোজ্জ্বল ছিলেন, আরো বেশি আবেগতাড়িত ছিলেন এবং ওনার পরিবারের সদস্য তার সাথে ছিলেন। একমাত্র ওনার ছেলে তারেক রহমান ছাড়া বাকি সবাই ওনার সফর সঙ্গী হয়েছেন। ইলিয়াস খান, এই যে অনেকেই কিন্তু বলেছিলেন, অনেকে ঠিক না, কেউ কেউ বলেছিলেন, কেউ কেউ সংখ্যার মধ্যেও ছিলেন যে উনি ফিরবেন কি ফিরবেন না, বা তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার একটা পরিকল্পনা চলছে কিনা। এগুলো নিশ্চয়ই আমরা যেমন শুনেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো কি মনে হয় এই যে তার যেভাবে তিনি ফিরে আসলেন, এটা রাজনীতির নতুন মাত্রা কিনা? অবশ্যই মাত্রা। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক রেজাউল ভাই। না, নতুন মাত্রা তো যোগ করবে। বাংলাদেশের সকল সংকটে, গণতন্ত্রের যখনই সংকট হয়েছে, বেগম খালেদা জিয়া এগিয়ে এসেছেন। তিনি নানা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু গণতন্ত্র প্রশ্নে কিন্তু কখনো তিনি আপোস করেনি। আপনারা জানেন যে অনেকেই জানেন যে 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল, এর আগে যে একটি অবৈধ সরকার ছিল 2 বছর প্রায়, তারা বলেছিল যে নির্বাচনটা যদি তাদের পার করে দেয়, তাদেরকে যদি কি বলে যে সহজ এক্সিট দিয়ে দেয়, তাহলে তাকে ক্ষমতায় আনবে। তিনি কিন্তু না করেছেন যে না আমি করবো। এরপর তিনি অনেকদিন সাফার করেছেন, তাকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। মানুষের যে মৌলিক অধিকার সুচিকিৎসা, সেটি থেকে তিনি বঞ্চিত হয়েছেন, বিভিন্ন সময় বঞ্চিত হয়েছেন। তিনি জানেন, তিনি 11 মাস
নির্জন কারাগার ছিলেন। তিনি যদি গণতন্ত্রের সাথে আপোষ করতেন তাহলে কিন্তু এগুলো সব হয়ে যেত, কিন্তু তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন। আমার নিশ্চয়ই মনে আছে 111 সরকারের সময় তাকে কিন্তু আমরা একটি কথা শুনতাম, -2 ফর্মুলা, বাট তিনি কিন্তু দেশে যাননি। বাট আজকে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেশে ঠিকই চলে গিয়েছিলেন। সুতরাং বেগম খালেদা জিয়া অন্য জিনিস। আজকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানাতে এয়ারপোর্ট থেকে একদম বনানী পর্যন্ত বা তার বাসা পর্যন্ত অনেক লোক ছিল। তার এই ফেরাকে রাজস্বিক ফেরা বলা যায়। সুতরাং বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্র। যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে তিনি সকল প্রকার ঝুঁকি নিয়েও গণতন্ত্র উদ্ধারে তিনি আন্দোলন করছে। আমরা শহীদ এরশাদের সময় মনে আছে অনেক বড় বড় দল রাজনীতি আপোষ করেছে, তার সঙ্গে ষড়যন্ত্র করেছে, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু তিনি কোনো ষড়যন্ত্র করতে চাননি বা করেননি এবং কোনো আপোষ করেননি, এবং তার আপোষহীনতার কারণে তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের কিন্তু পতন হয়েছিল এবং দীর্ঘদিন পর কিন্তু আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। সুতরাং বেগম খালেদা জিয়া আমিও বলতে চাই যে গণতন্ত্রের প্রতীক বাংলাদেশে। তিনি তার জীবন যতদিন রাজনীতি করেছেন কখনো আপোষ করেননি, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি গণতন্ত্রের প্রশ্নে সবচেয়ে অনড় ছিলেন, এটি তার বিশেষ বৈশিষ্ট্য। ইলিয়াস খান, আমরা জানি যে বেশ কিছু রাজনৈতিক দল, এমনকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তারাও চাচ্ছে যে সংস্কারের পর তারপরে জাতীয় নির্বাচন। কিন্তু বিএনপি দাবি করছে যে সংস্কার নির্বাচিত সরকার করবে। তো এই যে দ্বিমত দুটি পক্ষের দেখতে পাচ্ছি, এই যে খালেদা জিয়ার ফিরে আসা, এটা কি বিএনপির যে দাবি তাড়াতাড়ি নির্বাচন দেয়া, সেটা খুব কাছাকাছি চলে যাবে কিনা? নির্বাচনে জিততে পারবে না বা নির্বাচনে জেতার সম্ভাবনা কখনোই নেই, তারা এসব এসব ধোঁয়াশার কথা বলছে। তারা বলছে সংস্কার আগে হতে হবে, এই এই যে ফেসিস্টদের বিচার আগে হতে হবে। তো এগুলো তো অনেকদিন লাগবে। আর সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। বর্তমান বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন যদি হয় জাতীয় সংসদে বা স্থানীয় সরকারে, অনেকগুলো সংকট কিন্তু আমাদেরকে কেটে যাবে, অনেক কিছু সংস্কার হয়ে যাবে। সুতরাং সংস্কার আগে, বিচার আগে। বিচার তো শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে 8 সালে যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিলেন। তিনি কি তারা কি সব বিচার করে যেতে পেরেছে? অনেক বিচার প্রশ্নবিদ্ধ আছে, আর যেগুলো প্রশ্নবিদ্ধ নানা কৌশল করার পরও সব বিচার তো করে যেতে পারেনি। সুতরাং আমরা জানি বাংলাদেশের বিচার একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। সুতরাং এটি করা মানে নির্বাচন না না করা। নির্বাচন না করার জন্য কখনো গণতন্ত্রের জন্য এটি এটি ভালো না। কারণ গণতন্ত্রের নির্বাচন থেকে একটি অন্যতম বিষয়। নির্বাচনে প্রকৃত জনপ্রতিনিধিরা, নট লাইক শেখ হাসিনার জনপ্রতিনিধি যারা রাতের ভোটে হয়েছে, যারা ডামি ভোটে হয়েছে, যারা অন্য কোনো প্রার্থী না থাকায় জিতেছে, সেরকম না। প্রকৃত জনপ্রতিনিধি আমার পছন্দের প্রার্থীকে বাছাই করার সুযোগ থাকবে, আমি যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবো, এই সুযোগে যারা জনপ্রতিনিধি হবে তারা কিন্তু দেশের অনেক খোলনলচে পাল্টে ফেলতে পারবে। সুতরাং নির্বাচন না করে আপনি দেখেন না এই যে 2 বছর ক্ষমতায় ছিল, তারা দেশেও থাকতে পারেনি শেষ পর্যন্ত। বাংলাদেশের গণতন্ত্র নানাভাবে বিপন্ন করেছে, অর্থনৈতিক অবস্থা খারাপ করেছে, নানা অনিয়ম করেছে তারা, কিন্তু শেষ পর্যন্ত তারা দেশেও থাকতে পারেনি। সুতরাং অনির্বাচিত ব্যক্তিরা যত কম সময় ক্ষমতায় থাকবে ততই ভালো আমাদের জন্য, এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং আজকে নির্বাচন করবো না, এরা অনেক কিছু করে ফেললো। আমরা তো দেখলাম 8 মাস, খুব আহামের কোনো পরিবর্তন আমরা কিন্তু এখন দেখছি না। সুতরাং আমি যেটা বলতে চাই, রেজাউল ভাই বলেছেন যত দ্রুত সম্ভব একটি ভালো নির্বাচন দিয়ে, যে নির্বাচন সারা বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হয়, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে ভোট দিতে যে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, সেটি যদি হয় সেটি গণতন্ত্রের জন্য ভালো। আমরা অনেক সময় বলতে চাই যে আমাদের শিশু গণতন্ত্র, দেশটির বছর 54 বছর হয়ে গেছে, এখন আর শিশু নেই। সুতরাং আমাদের সামনের দিকে আগাতে হবে, এবং সেই আগাতে হলে একটি নির্বাচিত সরকার লাগবে। আর সংস্কার, যেগুলো অনেক সংস্কার তো আছে সেগুলো পার্লামেন্টে পাশ করতে হবে, এগুলো তো অনির্বাচিত সরকার পাশ করতে পারবে না। অনির্বাচিত সরকার পাশ করলে সেগুলো টেকসই হবে না। সুতরাং পার্লামেন্ট যত দ্রুত গঠন করা যায় তত ভালো, এবং প্রকৃত জনপ্রতিনিধিরা যাতে ক্ষমতায় থাকে সেই চেষ্টা করতে হবে। আর আমাদের একটি একটু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, দিন শেষে দেশ চালাবে কিন্তু রাজনীতিবিদ। রাজনীতিবিদরা তো এখন দেশ চালাবার সুযোগ একটু কম। প্রকৃত রাজনীতিবিদরা যাতে ক্ষমতায় আসতে পারে, দেশের জন্য দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে,
সেই ক্ষেত্রে আমাদের কার্যকরী উদ্যোগ নেওয়া উচিত। কারণ আপনি জানেন, যদি আমি বেশি না বলি, মানুষের এক ধরনের ভোটের ক্ষুধাও কিন্তু রয়েছে এখন। এখন যার বয়স 38 থেকে 42 বা 43 44, তারা কোনোদিন ভোট দিতে পারেনি। শুধু পার্লামেন্টে না, তারা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারেনি, অনেকে ট্রেড বোর্ডের নির্বাচনে ভোট দিতে পারেনি, অনেকে প্রফেশনাল বোর্ডে ভোট দিতে পারেনি। পুরো নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনে পাঠানো হয়েছে, সেটি আবার ফিরিয়ে আনতে হবে। সেটি ফিরিয়ে আনার পথ কি? একটি সুষ্ঠু নির্বাচন। সেটি যদি হয়, এই যারা এবার আন্দোলন করছে তরুণ প্রজন্ম, আমাদের যারা প্রবীণ জনগোষ্ঠী আছে, তারা ভোট দিলে প্রকৃত জনপ্রতিনিধি যখন হবে, দেখবে যে আমাদের দেশে অনেক সংকট কেটে গেছে। কারণ রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় না থাকে, অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। আপনি দেখুন, এই যে আপনাদের টেলিভিশন স্টেশনের অদূরে একটি কলেজ আছে, তিতুমির কলেজ। সেখানে ছাত্ররা কলেজে ভর্তি হয়েছে, তারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায়। 5টা দিন পুরো ঢাকা কলাপস করে রেখেছে। রাজনৈতিক শক্তি থাকলে এগুলো করা একটু কঠিন ছিল। তারপরে ধরুন, ঢাকা কলেজ, সিটি কলেজ, এই 5ই আগস্টের পরে গত বছর 121 বার বা তারও বেশি এখন তার সংঘর্ষে লিপ্ত হয়েছে। রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলে এটি কিন্তু পারত না। সুতরাং রাজনৈতিক শক্তির, আর বিভিন্ন জায়গায় মব হচ্ছে, রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলে কিন্তু এগুলো সম্ভব না। সুতরাং রাজনৈতিক শক্তি যাতে ক্ষমতায় দ্রুত আসে, এই সরকার, তাদের প্রতি আমাদের আস্থা আছে। দেশের মানুষ অনেক আশা করে বসে আছে যে আহ, প্রধানমন্ত্রী যেটি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তিনি এই সময়ের মধ্যে একদম ডেডলাইন ঘোষণা করে, একদম শিডিউল ঘোষণা করে তিনি যদি সামনে এগোন, তাহলে তিনি একজন সারা বিশ্বব্যাপী একজন সম্মানিত ব্যক্তি। তার সম্মানটা রক্ষা হবে বলে আমি বিশ্বাস করি। রেজাউল করিম, আপনি একজন আইনজীবী। ইলিয়াস খান 3টি বিষয় বলছিলেন: সংস্কার, নির্বাচন এবং বিচার। তো এই যে এই ইলিয়াস খান বলছিলেন এগুলো অবশ্যই নির্বাচিত সরকার বা রাজনীতিবিদরা করবে। আসলে আমরা যদি একটু ইতিহাস দেখি, এইসব ক্ষেত্রে রাজনীতিবিদদের সফলতার পরিমাণটা খুব কম। তো রাজনীতিবিদদের হাতে যখন শাসনভার চলে যাবে, তখন সংস্কার, সুষ্ঠু নির্বাচন এবং এই যে বিভিন্ন বিচারের যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো সুষ্ঠুভাবে করা সম্ভব হবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আপনার রাজনীতিবিদদের বিকল্পটা কি? আপনার এই সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা স্বল্প সময়ের জন্য সরকার। এখন আপনার এরা কি নির্বাচিত সরকারের বিকল্প কিনা? আর আরেকটা কথা হচ্ছে যে আপনার জনগণ যখন তাদের সঠিক রায়ের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তো জনগণেরই সিদ্ধান্ত। এবং তারা জনগণের সিদ্ধান্তের বাইরে বা জনগণের পালসের বাইরে কোনো কাজ করেন, পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় থাকবেন না বা তারাও জনরোষের শিকার হবেন। কিন্তু আপনার এই যে কথাগুলো যে আপনার রাজনীতিবিদরা আপনার যে কোনো আইন প্রণয়ন বা যে কোনো সংস্কার, এটা তো রাজনীতিবিদদের মানে যারা রাজনীতিবিদ না, শুধু যারা সরকার গঠন করবে, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে, তারাই এই কাজগুলো করবে। আর একটা বড় বিষয় আপনার খেয়াল করতে হবে যে এই যে জুলাইয়ের বিপ্লব বা এই গণ অভ্যুত্থান এবং এই আগস্টের যে আপনার দ্বিতীয় স্বাধীনতা বা আমরা যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম আমরা করলাম, তো আপনার এইটার ২টাই উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে গণতন্ত্রায়ন, আর একটা হচ্ছে সুশাসন। এখন আপনি নির্বাচনকে পাশ কাটানোর জন্য যদি কোনো অজুহাত তৈরি করেন, তাহলে কিন্তু এটা একটা মুশকিলের ব্যাপার। আপনার এই যে উম এই যে আপনার সংস্কারের কথা যে বলা হচ্ছে, এখন প্রায় ৯ মাস হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা কি কোনো মৌলিক সংস্কার করতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে তার কারণটা কি? এখন সংস্কারে যদি আপনার বছরের পর বছর সময় লাগে, সেজন্য কি নির্বাচন বন্ধ থাকবে? আপনার নির্বাচন করার জন্য যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারগুলো দ্রুত, যদি সদিচ্ছা থাকে, দ্রুত সম্পন্ন করে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। আরেকটি বিষয় যে ইলিয়াস ভাই বলে গেলেন যে অজুহাত, বিচারের অজুহাত বা কিছু। আমরা কি দেখতে পাচ্ছি এই গত ৯ মাসে আপনার সরকারের পক্ষ থেকে কয়টি মামলা দায়ের করা হয়েছে? সরকারের সরকার যেহেতু আপনার এইসব হত্যাকাণ্ডের রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ যে বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট করেছিল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়াতেই কিন্তু আপনার বিভিন্ন ভুয়া মামলা
বা মিথ্যা মামলা উদ্ভব হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে যদি প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সরকার আইনি পদক্ষেপ নিতেন, প্রতিটি গুমের জন্য আজকে যদি সরকার জবাবদিহিতার জায়গা তৈরি করতেন, তাহলে কিন্তু এরকম মানে এরকম ভুয়া মামলার ছড়াছড়ি হতো না। তো এখন এই যে বিচারের যে কথা, সেটারও তো আমরা কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই একটু আগে ইলিয়াস ভাই যেটা বলে গেলেন যে, যারা কোনোদিন নির্বাচিত হতে পারবেন না, তারাই বিভিন্ন রকম অজুহাত তৈরি করেছেন। আপনারা দেখছেন যে গত ৮ মাসে ২৪ টির বেশি রাজনৈতিক দল গঠিত হয়েছে। এর উদ্দেশ্য কি? আমরা কিন্তু এর স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে দেখেছি। বিভিন্ন নাম গোত্রহীন একজন লোকের একটি দল। সেই রকম দল আপনার ৮৩ র মতো ৮৮ র মতো ভুয়া নির্বাচন এরশাদ সাহেব নিয়েছিলেন। কাজেই আপনার নির্বাচনকে তারাই ভয় পাবে যাদের জনসমর্থন নেই, যারা জনগণের উপর আস্থা নেই। জনগণের উপর আপনার নির্বাচনে না যাওয়ার কোনো প্রশ্নই আছে না। আর বর্তমান যে সরকার, তারা সংস্কার যদি করার সদিচ্ছা থাকে, তাহলে এই সময়ের মধ্যেই সংস্কার করা সম্ভব। এবং এই যে টাইমলাইন দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুন ২০২৫ এর ডিসেম্বর থেকে ২০২৬ এর জুন মাস পর্যন্ত যে টাইমলাইন দেওয়া হয়েছে, সেটার উপর যদি প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মন্ডলী এবং নির্বাচন অটুট থাকে, তাহলে তারা একটা সুনির্দিষ্ট তফসিল কিন্তু ঘোষণা করতে পারেন। এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে প্রধান কাজগুলো, বিশেষ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন, এগুলোকে পুনর্গঠন করা, সেই কাজগুলো কিন্তু সুচারুরূপে করা দরকার। আমরা দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের দালালরা, ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা, লেসপেন্সাররা বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখনো দায়িত্ব পালন করছে। এগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। এবং বিশেষ করে যারা কালো টাকার মালিক, বিশেষ করে যারা এই বিগত ৩টি নির্বাচন ২০১৪, ১৮ এবং ২০২৪ এর নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছিলেন, বিনা ভোটে বা ডামি ভোটে তথাকথিত নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, তাদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এগুলো কিন্তু জরুরি ভিত্তিতে করা দরকার। তাহলেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ কিন্তু সুগম হবে। আর যদি সেটা না করা হয়, তাহলে বুঝতে হবে যে সদিচ্ছার অভাব রয়েছে। আচ্ছা, সম্ভবত সংযোগটি পাচ্ছি না ইলিয়াস খানের সঙ্গে। আমি রেজাউল করিমের কাছে যদি এই কথা বলি, যে যেটি আমি বলছিলাম যে সংস্কার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অনির্বাচিত সরকারি সংস্কারগুলো করতে পেরেছে নির্বাচিত সরকারের চেয়ে। তো কারণ নির্বাচিত সরকার যারা আসেন, তারা কিন্তু এই সংস্কারের কথা আমরা বিগত দিনে দেখেছি, তারা সংস্কারটা ভুলে গিয়েছেন। তো আগামীতে যারা আসবেন, তারা যে সংস্কার করতে পারবেন, সেই নিশ্চয়তাটা কি? রেজাউল করিম। এটা জি, রাজীব ভাই, এটা কিন্তু একটা টেকনিক্যাল বিষয়। আপনি মনে করেন যে আপনি একজন অনির্বাচিত প্রশাসক, আপনার জন্য কিন্তু সহজ যে কোনো কাজ করা। কারণ আপনার কিন্তু জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। আপনি দেখবেন যে বিভিন্ন সময় সামরিক সরকাররাও বিভিন্ন আপনার সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো হয়তো পাবলিকলি অতটা আপনার পপুলার সিদ্ধান্ত না। কিন্তু যেহেতু তাদের জনগণের কাছে জবাবদিহিতা নেই, সেই কারণে তারা কিন্তু যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এখন কথা হচ্ছে যে আপনার এইটা সমাধান কিনা যে আপনার আহ, মানে অনির্বাচিত সরকার বা আপনার এরকম অন্তর্বর্তীকালীন সরকার, এরা এই জাতীয় সিদ্ধান্ত নিবে। এর উত্তর হচ্ছে, সহজ উত্তর হচ্ছে যে না, আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার ততটুকুই সিদ্ধান্ত নেবে যতটুকু আপনার আপনার এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রয়োজন। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি কোনো সে রাজনৈতিক দলের অপছন্দেরও কোনো সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু জনগণ স্বাগত জানাবে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি বারবার বলতেছি যে গত ৯ মাসে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার যে সব সংস্কার করা দরকার ছিল, বিশেষ করে আপনার এই যে নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচন কমিশনারই তো নির্বাচন কমিশন না, সারা দেশে জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন। তারপর আপনি খেয়াল করবেন যে নির্বাচনের সময় ডিসি সাহেব হন রিটার্নিং অফিসার।
একটা জেলা নির্বাচন কর্মকর্তা থাকা সত্ত্বেও ডিসি সাহেব কিন্তু রিটার্নিং অফিসার হন। ডিসি সাহেব কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আপনার অ্যাডমিন ক্যাডার থেকে আসেন। তার একটা এজেন্ডা থাকলেও থাকতে পারে, বা বিগত সরকারগুলো দেখা গেছে যে আপনার তাদের পছন্দের ডিসি কে নিয়োগ দেন। এখন সেটাকে কিভাবে সমন্বয় করা যায়? সে ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি চিন্তা করেছে? বা আপনার এই যে বদিউল আলম মজুমদার সাহেবের যে সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছেন, তাতে যেসব রাজনৈতিক দলগুলো যে বিষয়ে অলরেডি একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের জন্য উনারা কি ভূমিকা নিয়েছেন? আপনি ফরগেট অ্যাবাউট আপনার এই নির্বাচন সংস্কার কমিশন। আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, ইলিয়াস ভাই একজন সিনিয়র সাংবাদিক। এই যে জনাব কামাল আহমেদ মজুমদার এই কয়েকদিন আগে একটা সেমিনারে বললেন যে আপনার কিছু কিছু বিষয় এখনই সিদ্ধান্ত নেওয়া যায়, সেই রকম একটা খসড়া উনি কিন্তু সরকারের কাছে 24 ঘন্টার মধ্যে জমা দিয়েছেন। কিন্তু তারপরে মানে কয়েক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আপনার অনেক কিছু কিন্তু আপনার মানে ইনস্ট্যান্ট বাস্তবায়ন হয়। একটা সার্কুলারের মাধ্যমে বাস্তবায়ন হয়। তাহলে বাধাটা কোথায়? এখন এখানে যদি বলা হয় যে আমলাতান্ত্রিক জটিলতা, এই জটিলতা মানে দূর করার জন্যই তো আমরা এই উপদেষ্টাদেরকে ক্ষমতায় বসিয়েছি, যে তারা আপনার এই যে যত জঞ্জাল এগুলো দূর করবেন, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবেন। এবং আপনার এই যে ধরেন যেসব সংস্কারগুলো আহ, তারা করেছেন, ইউনূস সাহেব তো পরিষ্কারভাবে বলেছেন উনি ওয়েবসাইটে দিবেন, যেটা রাজনৈতিক দলগুলো একমত নয় সেটাও উনি প্রকাশ করবেন, যেটা দ্বিমত সেটাও প্রকাশ করবেন। এই দ্বিমত করার পরেও জনগণ যদি কাউকে ম্যান্ডেট দেয়, সেটা তো আপনার মনে করেন যে কেউ তাকে মানে ঠেকানোটা আহ, গণতান্ত্রিক পদ্ধতিতে উচিত হবে না। সেই কারণে আপনার আমার মনে হয় যে যেসব সংস্কারগুলো জরুরি নির্বাচনের জন্য বা সুশাসনের জন্য, সেই সংস্কারগুলো কিন্তু ইমিডিয়েট করা দরকার, এবং সেটা কালক্ষেপণ না করে একটা দৃশ্যমান কোনো কিছু করা দরকার। দৃশ্যমান করলে যদি আপনার রাজনৈতিক দল বা জনগণ কনভিন্স হয় যে হ্যাঁ তাদের আরো সময় লাগবে, তখন সেভাবে আপনার বিবেচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটা একটা কালক্ষেপণের একটা মানে অজুহাত। এর কারণ হচ্ছে আপনি দেখেন প্রধান উপদেষ্টা একটা কথা বলেন, পরবর্তী দেখা যায় যে অন্য উপদেষ্টা আরেক কথা বলেন, আবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আরেক কথা বলেন। আমি বারবার বলেছি আপনার এই টক শোতে বলি, বা আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কেও চিঠি লিখেছি যে সরকারের একজন মুখপাত্র থাকা দরকার, যিনি সরকারের যে মানে সরকারের যে নীতি সেটাকে আপনার প্রকাশ করবেন। আদারওয়াইজ আপনার এই যে একক উপদেষ্টা একক রকম কথা বললে বা প্রেস অ্যাডভাইজার একরকম কথা বললে, এটা কিন্তু জনমনে বিভ্রান্তি তৈরি হয়। আপনি বলছেন যে কালক্ষেপণ করা হচ্ছে নির্বাচনের জন্য। তো এখন আপনাদের বা বিএনপির শীর্ষ নেতা দেশে ফিরেছেন, এখন কি মনে হয় মানে তার নির্দেশনা কি থাকবে এবং বিএনপি রাজপথে এই নির্বাচনের জন্য, দ্রুত নির্বাচনের জন্য নতুন দাবি নিয়ে মাঠে নামবেন কিনা? না, মাঠে নামার আপাতত কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। আপাতত আমার কোনো সিদ্ধান্ত জানা নেই। আমরা এখনো বিশ্বাস করতে চাই যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব তার ওয়াদা মতো, তার বক্তব্য অনুযায়ী উনি যথাসময়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা উনি করবেন, এবং সেই আস্থা রেখে মানে আমার মনে হয় যে বিএনপি এখনই মাঠে নামার পক্ষপাতী নয়। তারা সরকারকে আপনার বিভিন্নভাবে আহ, আহ, আপনার বোঝানোর চেষ্টা করবেন, বা তাদের সঙ্গে যোগাযোগটা বাড়াবেন, বা এবং সরকারকে কনভিন্স করার চেষ্টা করবেন। এবং যদি এতে আপনার আহ, কাজ না হয়, সেই ক্ষেত্রে হয়তো তারা পরবর্তী সিদ্ধান্ত নিবেন, সেটা জনসমক্ষে প্রকাশিত রেজাউল হবে। করিম, আপনি বলছিলেন আপনারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু আহ, অনেকেই দাবি করেন বা ছাত্র নেতৃবৃন্দ দাবি করেন যে আহ, তারা কোনো নির্বাচনের জন্য না, তারা দেশের সংস্কারের জন্য এবং বিগত সরকারের দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নির্যাতনের কারণে তাদের সরিয়ে এই অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে, এবং তারাই বলছে যে
নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। রেজাল্ট করে জি রাজীব ভাই, হুম। বিএনপি তো কখনো যারা সংস্কার দাবি করছেন যারা দাবি করছেন যে আমরাই সরকার, বিগত ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে এই সরকারকে বসিয়েছি এবং এই সরকারের সঙ্গে জনগণ রয়েছে, এটা তো সঠিক কথা না, কারণ আপনার একটা জিনিস হচ্ছে ফ্যাক্ট আর একটা হচ্ছে দাবি। আপনার যদি আপনি 5ই আগস্টের কথা দেখেন, 5ই আগস্ট যখন সেনা প্রধান 5ই আগস্টে, তাহলে এই প্রশ্নটা চলে আসে রেজাল্ট করিম, যে 5ই আগস্টের আগে যে আন্দোলন হলো তাতে বিএনপির ভূমিকাটা কি ছিল? বিএনপি আপনার মানে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সারা দেশে আপনার মানে অসাধারণ ভূমিকা রেখেছে, এবং বিএনপি, জামাত এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল, সমস্ত দল জনগণ ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের মোকাবেলা করেছে, রাজপথে ছিল, এবং তাদেরকে এই শেখ হাসিনাকে পালাতে যেতে বাধ্য করেছে এই এই রাজনৈতিক দল এবং জনগণ। কেউ যদি মনে করে যে শুধুমাত্র ছাত্র ছাত্র তো আপনার ছাত্র দলের ছাত্র, ছাত্র শিবিরের ছাত্র, হেফাজতের ছাত্ররাও ছাত্র। আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসার ছাত্ররা কিন্তু আপনার মাঠে ছিল। আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা পর্যন্ত কিন্তু, স্কুলের বাচ্চারা পর্যন্ত কিন্তু রাস্তায় ছিল। এখানে সারা দেশের বেশিরভাগ গণতন্ত্রকামী জনগণ কিন্তু এই আন্দোলনে ছিল। এটা কারো একক আন্দোলন না, এবং এইখানে দল মতের ঊর্ধ্বে থেকে সবাই এই আন্দোলনে ছিল। এখানে বিএনপির ভূমিকা খুবই অগ্রগণ্য ছিল, কারণ তার বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং সারা বাংলাদেশে তাদের সংগঠন রয়েছে, তাদের অঙ্গ সংগঠন রয়েছে, সহযোগী সংগঠন রয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে আপনার কিন্তু এই ফ্যাসিস্ট সরকার মোকাবেলা করে। আপনি একটু ভালো করে খেয়াল করেন, ঢাকারই আপনার বিভিন্ন জায়গায় যে আপনার নেতৃত্ব, বা আপনার ঢাকার বাইরে কুমিল্লা, চিটাগাং, খুলনা, হ্যাঁ, এইসব জায়গায় যে আন্দোলন হয়েছে, সব জায়গাতেই আপনার বিএনপি একটি অগ্রণী ভূমিকা পালন করেছে। তা আপনি বলতে চাচ্ছেন যে সব ছাত্ররই একটি রাজনৈতিক দল রয়েছে যারা আন্দোলন করেছে, তাহলে আবার হঠাৎ করে নতুন করে কেন নতুন রাজনৈতিক দলের সৃষ্টি? এটা তো আপনাকে বললাম যে আপনার গত 8 মাসে 24টি রাজনৈতিক দল গঠন হয়েছে। কেন? এবং সেটাই জানতে চাচ্ছি, কেন প্রয়োজন পড়লো? আপনি বলছিলেন যে নাই, বিএনপির ছাত্ররা আমি ছিল, ছাত্র শিবিরের ছাত্ররা ছিল। একটু আগেই বললাম যে আপনার এই যে এরশাদ সাহেবের আমলে এরকম অনেক ভুইফোর সংগঠন, আপনার সেই নির্বাচনে এই যে আপনার আসম আব্দুর রবের নেতৃত্বে ৮৬টি দল, তথাকথিত ৮৬টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। এগুলো আপনার প্যাট সর্বস্ব দল, ওয়ান ম্যান শো পার্টি। হ্যাঁ, আপনার এই 24টি রাজনৈতিক দলের কতজন সমর্থক রয়েছে, তাদের কয়টি জেলায়, কয়টি থানায় অফিস রয়েছে, কেন্দ্রীয় অফিস তাদের কতগুলো দলের রয়েছে, তাদের এজেন্ডা কি, কথা এগুলো আসলে আপনার মানে মানে আমি মনে করি যে পরিকল্পিতভাবে এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে। এদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। আপনি রাজীব ভাই, আপনি তো সাংবাদিক, সারা দেশে আপনাদের প্রতিনিধি রয়েছে। আপনারা দেখেন এই প্রধান রাজনৈতিক দলগুলো বাদ দিলে যারা এই নতুন দল গঠন হয়েছে, তাদের কয়টি জেলায় মানে আপনার অফিস রয়েছে, কতগুলো জেলায় তারা আপনার জেলা কমিটি করতে পারছে, থানা কমিটির কথা বাদই দেন। হুম এবং আপনি দেখেন যে আজকে একটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে আপনার একটা কথা মার্কেটে পাওয়া যায় যে আপনার সাবেক প্রধানমন্ত্রী পিয়ন 400 কোটি টাকা ইনকাম করেছিল 16 বছরে বা 15 বছরে, আর সেখানে একজন সমন্বয়ক 400 কোটি টাকা 3.5 মাসে ইনকাম করেছে। এই অপবাদগুলো কিন্তু আমরা শুনতে চাই না। আমরা চাই যে যারা এই নেতৃত্ব দিয়েছেন এই জুলাই আন্দোলনের, তারা অবশ্যই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সুশাসনের জন্য আন্দোলন করেছেন। আমরা এই দুর্নীতির অপবাদ, এই এইসব আপনার তদবির, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এইসব অভিযোগ শুনতে চাই না। আমরা চাই একটি পরিচ্ছন্ন রাজনীতি এবং একটা আপনার সুন্দর কর্মসূচি নিয়ে আমরা জনগণের কাছে যেতে চাই। যে এই কর্মসূচি জনগণ
আমাদেরকে কর্মসূচি গ্রহণ করে, তাহলে তারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসলে সেই কর্মসূচি অনুযায়ী, ম্যানিফেস্টো অনুযায়ী তারা সংস্কার কর্মসূচি করবে। কিন্তু আপনার বিভিন্ন প্রোগ্রামের নামে, বিভিন্ন আ বিভিন্ন কর্মসূচির নামে বা তদবির বাণিজ্য বা এইসব চাঁদাবাজি, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এদের এদের এইসব ব্যাপারে খুবই তীক্ষ্ণ নজর রাখতে হবে। কারণ এই অভিযোগ, একটা কথা আছে যে, "যাহা কিছু রটে তাহা কিছু বটে।" তো যদি এরকম অভিযোগ আসে, এই অভিযোগের তদন্ত করা দরকার এবং যদি সেটা মিথ্যা অভিযোগ হয়, তারও বিচার হওয়া দরকার। ধন্যবাদ রেজাউল করিম। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার কাছে শেষ প্রশ্ন, অবশ্য যে প্রশ্নটি দিয়ে আমি শুরু করেছিলাম। এই যে বেগম খালেদা জিয়ার ফিরে আসা, এরপরে বিএনপির রাজনীতির ধরনটা কেমন হবে? যদি আমি বলতে চাচ্ছি, যদি কোনো কারণে এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণায় যদি পিছিয়ে যায় বা তারা যখন দিতে চাচ্ছে তখন যদি হয়, সেই ক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি হবে? বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখন যদি এবং বিএনপি জনগণের ভোটে গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হতে চায়, জনগণের সেবা করতে চায়। এবং বিগত যে বিশেষ করে ৩ টা নির্বাচন আমি এটলিস্ট বলব ২০১৪, ১৮ এবং ২৪, এই সব ক্ষেত্রে যদি বিএনপি নির্বাচন করার সুযোগ পেত বা নির্বাচনের পরিবেশ থাকতো, তাহলে কিন্তু বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো। এখন এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সবাই কিন্তু উন্মুখ হয়ে আছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে, "আমাদের আন্দোলন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। বিএনপিকে ভোট দিতে হবে এটার জন্য কিন্তু বিএনপিও আন্দোলন করেনি।" এখন সেই ভোটাধিকার এর জন্য আবারও বিএনপিকে আন্দোলন করতে হবে, এটা বিএনপি বিশ্বাস করতে চায় না। কিন্তু যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, বিএনপির স্থায়ী কমিটি রয়েছে, জাতীয় নির্বাহী কমিটি রয়েছে। তারা নিশ্চয়ই এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন এবং ম্যাডাম আজকে কেবল আসলেন। আ ইনশাআল্লাহ উনি হয়তো দলের নীতি নির্ধারকদের সঙ্গেও কথা বলবেন বা উনি যেহেতু জাতীয় ঐক্যের প্রতীক, উনি আ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গেও কথা বলতে পারেন। সবকিছুই আন্দোলন করতে হবে বিষয়টা, এটা তো আসলে আপনার আ ঠিক না। কারণ আপনার আ আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই ৫ই আগস্টের পরে উনার যে মিডিয়াতে যে উনার যে বক্তব্য ছিল যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করার জন্য সুযোগ দিতে হবে। এবং আপনি নিশ্চয়ই মানে এই একমত হবেন যে এই ৯ মাস বিএনপি সরকারের সঙ্গে যত সম্ভব সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সহযোগিতা করবে সেটা আমার বিশ্বাস রয়েছে। কিন্তু সরকারকেও তার সদিচ্ছার পরিচয় দিতে হবে। তারা এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য, একটা ফেয়ার ইলেকশন করার জন্য যেসব প্রয়োজনীয় সংস্কার রয়েছে, সেগুলো মানে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, সেগুলো দ্রুত তারা আ আ সংস্কার করবে। কারণ আরেকটা জিনিস কিন্তু রাজীব ভাই আপনাকে একটু মনে করায় দিতে চাই। এখানে বেশ কিছু সংস্কার কমিশন রয়েছে। যেমন ধরেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আপনার পুলিশ সংস্কার কমিশনের বাইরে থেকে কেউ কিন্তু কোনো মতামত দিতে পারবেন না। পুলিশ কিন্তু একটা বিরাট নিয়ামক আরকি আপনার এই ইলেকশনে। তারপর আরো ২-১ টি সংস্কারের ব্যাপারেও এরকম রয়েছে। যদিও সেটা নির্বাচনের অ্যা অ্যা অংশ কি অংশ না সেটা একটা কোয়েশ্চেন। যেমন নারী সংস্কার কমিশন। আমাদের দেশের অর্ধেক নারী। এখন আ অভিযোগ রয়েছে যে সব মতের পথের নারীদের অন্তর্ভুক্ত না করে একটি সংস্কার কমিশন করা হয়েছে এবং সেখানে মানে সবার মতামত না নিয়ে এক ধরনের রিপোর্ট জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তো আমার মনে হয় যে এই বিতর্কগুলো এড়াতে আপনার বিশেষ করে রাজনৈতিক দলের প্রতিনিধিগুলো কিন্তু আমাদের ইনক্লুড করা দরকার এবং আ এই উপদেষ্টা মন্ডলী তারা যদি রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে না করে তাদের পরামর্শ নিয়ে তাদের সহযোগিতায় আপনার এই একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করেন, তাহলে কিন্তু জনগণ একটি অনেকদিন পরে হলো এই ১৭-১৮ বছর পরে হলেও কিন্তু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তারা উপহার পাবে। আদারওয়াইজ কিন্তু তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। যদি তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দানে ব্যাহত হন, এজন্য জাতি কিন্তু তাদেরকে ক্ষমা করবে না।
কাজে আমি আশা করি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার সম্মান দেখে তারা এই কাজটি অবশ্যই করবেন, এই আশা আমি করতে চাই। ধন্যবাদ রেজাউল করিম, আপনি অনেক সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইলিয়াস খানকেও, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, যদিও বা ইতিমধ্যে তার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, তারপরেও তাকে ধন্যবাদ, তিনিও আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি আগামী কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে।